আসসালামু আলাইকুম। 2021 সালের ব্যবসা শিক্ষা শাখার প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের চতুর্থ সপ্তাহের আরও একটি অ্যাসাইনমেন্ট। এটি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং 3 নং অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের নির্ধারিত কাজের উত্তর অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, নমুনা উত্তর পাঠের আগে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে প্রশ্ন। এটি হলো তোমাদের চতুর্থ সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং 3 নম্বর অ্যাসাইনমেন্ট। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। অ্যাসাইনমেন্টে বলা আছে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। তো শিক্ষার্থীদের নির্দেশনায় বলা আছে কি, দেখো, অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলি, আমি আরও একটু জুম করছি যাতে তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারো। এখানে বলা আছে অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা। উদাহরণসহ ছকের একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য ও নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা। সমস্যা, নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়োজনীয় অর্থ ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক। অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক 9.50% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের উদ্দীপক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের মোট 4টি প্রশ্ন ক, খ, গ, ঘ নির্দেশনা দেওয়া আছে, মোট 16 নম্বর। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এক একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এক একটার উত্তর ব্যাখ্যা দিব। ক, অর্থের বর্তমান মূল্য বাট্টাকরণ ও প্রক্রিয়া। এটি যদি তুমি উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া যথাযথ ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি 4 পাবে। তুমি যাতে করে 4 পেতে পারো আমি সেভাবেই তোমাদের জন্য নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা যাতে করে তোমরা প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা নোটিফিকেশন পাবে না তারা চ্যানেলের প্লেলিস্ট, কমিউনিটি, ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট ফলো করবা। সেখানে আমি প্রতি সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের সকল লিঙ্ক দিয়ে থাকি যাতে করে তোমরা খুব সহজেই তোমাদের সকল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র পেয়ে যাও। অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। অর্থের বর্তমান মূল্যের ধারণা। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। অর্থের সময় অগ্রাধিকার তত্ত্ব অনুযায়ী আগাম প্রাপ্ত বা প্রাপ্য অর্থের মূল্য ভবিষ্যৎ দূরবর্তী সময়ে প্রাপ্য অর্থের তুলনায় বেশি মূল্যবান। তো শিক্ষার্থী, এখানে এই দায়টা আমাদের লাগবে না। এই কাজেই অর্থের বর্তমান মূল্য ধারণা অনুযায়ী কী পরিমাণ অর্থের ভবিষ্যতে প্রাপ্য, নির্দিষ্ট পরিমাণ অর্থ বা অর্থ প্রবাহের মূল্য বর্তমান সমতুল্য তা নিরূপণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীরা এখানে বলছে যে উদাহরণ দিতে পারলে আমরা উদাহরণ আনলাম। উদাহরণস্বরূপ মনে করি জনাব রাকিব 5 বছর পর 3000 টাকা পেতে চান, তাহলে আজকে তাকে ব্যাংকে সঞ্চয় হিসেবে কত টাকা জমা রাখতে হবে যদি বার্ষিক সুদের হার 10% হয়। এটি অর্থের বর্তমান মূল্যের উদাহরণ। বাট্টাকরণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রাপ্য অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে বাট্টাকরণ বলে। ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরূপণ করা হয়। বিভিন্ন সময়ে ব্যবধানে প্রবাহিত অর্থ বা অর্থ প্রবাহের ধারাকে প্রযোজ্য বাট্টার হারে উক্ত সময়ের ব্যবধানের সাপেক্ষে বাট্টাকরে বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এক কথায় বাট্টাকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ভবিষ্যৎ প্রাপ্য বা পরিশোধ্য, শিক্ষার্থী এখানে হবে পরিশোধ্য আসবে। তো আমি বানানো ঠিক করে দিচ্ছি। ওহো,
পরিশুদ্ধ অর্থ বা অর্থ প্রবাহের ধারার বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বাট্যাকরণ মূলত চক্রবৃদ্ধির বিপরীত, অর্থাৎ বাট্যাকরণ পদ্ধতিতে প্রতি বছর ভবিষ্যৎ সুদশকের সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নিরূপণ করা যায়। বাট্যাকরণের সূত্রটি হলো বর্তমান মূল্য সমান পিবি ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 প্লাস আই ইন্টু এন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আর একটা বিষয় যেটা হচ্ছে তোমাদের কভার পেজটা দেখো, আমি তোমাদের জন্য কভার পেজটা ডিজাইন করেছি, তোমরা ইচ্ছে করলে কভার পেজটা দেখে নিতে পারো। যেটা হলো তোমাদের দেখো, যেহেতু এটি তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, তাই কমিক নম্বর আমি 3 দিয়েছি। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম আমি আরও একটু জুম করছি তোমরা যাতে বুঝতে পারো, অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ, বিষয়কট 152 ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আর বাকি বিষয়গুলি তোমরা সব নিজেরাই জানো, এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই বিষয়ে আর নতুন করে বলার দরকার নেই, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের জন্য সমস্যা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্তমান মূল্যে চলে আসলাম। উদাহরণস্বরূপ, জনাব আসিফ 20% হার সুদে 2 বছর পরে ব্যাংক থেকে 1000 টাকা পেতে চান, তবে তাকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? উপরিউক্ত সূত্র ব্যবহার করে আমরা এর সমাধান করতে পারি। বর্তমান মূল্য পিবি সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস আই ইন্টু এন। এখানে শিক্ষার্থী আমরা সূত্র অনুযায়ী কী বসাইতে পারি? এখানে দেখো, এফবি মানে ভবিষ্যৎ মূল্য, এফবি হলো 1000, আর এখানে তোমার 1 বলতে এই 1 প্লাস আই, সুদের হার ছিল আমাদের কত? 20%, আর 20%-এর সুদের হার ভাগ করলে আমরা 0.20, আর যেহেতু 2 বছর মেয়াদ, এখানে এন নাম্বার অফ ইয়ার যেটাকে বলা হয়, এখানে আমরা 2 দিয়ে দিয়েছি। তাহলে ক্যালকুলেশন করলে এখানে তারা 1000, আর এটা পাওয়ার করলে 1.44, এবং পিবি 1000 ডিভাইড 1.44 ভাগ করলে এটা দ্বারা বর্তমান মূল্য পিবি সমান 694.44। সুতরাং সূত্র ব্যবহার করে এর ফলাফল থেকে আমরা দেখতে পাই বর্তমানে তাকে 694.44 টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তবে সুদের হারের পরিবর্তনের ফলে বর্তমান মূল্যের তারতম্য ঘটে। শিক্ষার্থী চলে আসলাম খ নাম্বার প্রশ্ন। দেখো, খ নাম্বার হচ্ছে বার্ষিক বাট্যাকরণ ও বছরে একাধিক বাট্যাকরণ। এক্ষেত্রে তোমাকে কী করতে হবে? উদাহরণসহ বার্ষিক বাট্যাকরণ ও বছরে একাধিক বাট্যাকরণ প্রক্রিয়ার যথাযথ ব্যাখ্যা যদি তুমি করতে পারো, তাহলে তুমি পূর্ণ 4-এর ভিতর 4 নম্বর পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যাতে করে 4 পেতে পারো সেভাবেই আমি তোমার খ নাম্বার প্রশ্নের নমুনা উত্তরপত্রটি সাজিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, বার্ষিক বাট্যাকরণ ও বছরে একাধিক বাট্যাকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে একটু বলে রাখি যে নিজস্ব সৃজনশীলতা আনলে এখানে তুমি যদি অঙ্ক বোঝো তাহলে তুমি এনে 15%, 16%, 30% দিতে পারো, 2 বছর 3 বছর দিতে পারো। এই সূত্র অনুযায়ী তুমি তোমার অঙ্কটা তোমার খাতায় করতে পারো, তাহলে তোমার মধ্যে নিজস্ব সৃজনশীলতা আসবে। তো বাট্যাকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বার্ষিক বাট্যাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদশুল্কে প্রতি বছর একবার করে সুদের হার দিয়ে ভাগ করা হয়, ফলে ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। বার্ষিক বাট্যাকরণে ব্যবহৃত সূত্রটি হচ্ছে বর্তমান মূল্য পিবি ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 প্লাস আই পাওয়ার এন, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য উক্ত সূত্র ব্যবহার করে বের করা যায়। উদাহরণস্বরূপ, জনাব সোহেল 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় 10% হার সুদে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখলে 40,000 টাকা ফেরত পাবেন? শিক্ষার্থী বন্ধুরা, তোমার নিজস্ব সৃজনশীলতার জন্য তুমি 5-এর জায়গায় 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর দিতে পারো। 40 জায়গায় 50, 60, 70, 1 লাখ, 2 লাখ এরকম দিতে পারো। সুদের হার তুমি 10, 12, 14, 9, 8 এরকম দিতে পারো। বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখ, বর্তমানে তুমি কতটা জমা রাখলে এখানে যে টাকাটা তুমি লিখবা এখানেও সেই টাকাটা তুমি লিখবা, টাকা ফেরত পাবেন। এখানে ভবিষ্যৎ মূল্য এফবি সমান 40,000 টাকা, সুদের হার আই মানে ইন্টারেস্ট 10%, আর বছরের সংখ্যা এন 5 বছর, বর্তমানে পিবি কত? তো এখানে তুমি যে টাকাটা লিখবা সেখানে এফবি লিখবা, সুদের হার যেটা ধরবা তুমি এখানে সেটা লিখবা। এভাবে তুমি তোমার সৃজনশীলতা নিজস্ব মেধায় দিতে পারো, অঙ্কটা করতে পারো। তো আমি করে দিয়েছি অঙ্কটা, আমি যেভাবে ধরেছি সেভাবে সূত্রের মান বসিয়ে পিবি সমান 40,000 ইন্টু 1 যোগ 0.10 মানে, অর্থাৎ এই 10% যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.10 আসে। আর আমি যেহেতু ভবিষ্যৎ মূল্য 40,000 টাকা ধরেছি, তাই এখানে আমি 40,000 টাকা বসিয়েছি। আর যেহেতু আমার মেয়াদ এখানে 5 বছর, কই যেন এই যে এখানে বলা আছে 5 বছর, তাই এখানে আমি মেয়াদে 5 বছর দিয়েছি। তুমি তোমার মতো করে
যে মেয়াদ দেওয়া সেই মেয়াদ এখানে বসাবা, সুদের হার যেরকম দেওয়া সেভাবে ক্যালকুলেশন করে নিতে পারবো। তো এইটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় 24,834.85 টাকা। এবার আসি শিক্ষার্থী বন্ধুরা বছরে একাধিকবার বাট্টাকরণ, কারণ এখানে বলা আছে দেখো এই যে বছরে একাধিক বাট্টাকরণ, এই যে একাধিক বাট্টাকরণ প্রক্রিয়া যথাযথ ব্যাখ্যা করতে পারলে তুমি পূর্ণ 4-এর মধ্যে 4 পাবে। বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাশুল্কে সুদের হার দিয়ে একের অধিকবার বাট্টাকরণ করা, এক্ষেত্রে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতে বাট্টাকরণ করা হয়। লক্ষণীয় বিষয় যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত হ্রাস পাবে। একইভাবে সুদের হারের হ্রাস বৃদ্ধির ফলেও বর্তমান মূল্যের তারতম্য ঘটে শিক্ষার্থী বন্ধুরা এখানে হবে ঘটে আসবে, টয়কারের টে আমি ঠিক করে দিলাম ঘটে। তো আমি এটাকে একটু তোমার যেটা আছে ইগনো দিয়ে দিলাম যে বছরে একাধিকবার বাট্টাকরণের ব্যবহৃত সূত্রটি হলো পিবি হলো প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা বর্তমান মূল্য বলি, ইকুয়াল টু এফবি মানে ভবিষ্যৎ মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম ইন্টু এন। দেখো এখানে এফবি হলো ভবিষ্যৎ মূল্য, আর এক তো সূত্র আই সুদের হার, এম হলো তোমার চক্রবৃদ্ধির সংখ্যা যে বছরে কয়বার চক্রবৃদ্ধি হবে, আর এন হলো বছর সংখ্যা। তো সেক্ষেত্রে উদাহরণস্বরূপ জনাব সোহেল 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় মাসিক 9.5% হার সুদে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখবেন? এখানে আমি 9.5%, তুমি 40, 50, 5 জায়গায় 6 এটা দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি এটা করতে পারো সৃজনশীলতার জন্য তোমার। এখন ভবিষ্যৎ মূল্য এফবি ইকুয়াল টু 40,000 টাকা, সুতরাং সুদের হার আই 9.5%, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান 12, অর্থাৎ যতবার চক্রবৃদ্ধি হবে ততবার মানে মাসিক, এটা মাসিক চক্রবৃদ্ধি আমরা দেখাইলাম। বছরের সংখ্যা এন 5 বছর, বর্তমান মূল্য কত মানে পিবি আমাদের বের করতে হবে। সূত্র মান বসে আমরা পিবি সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস 1 বাই এম ইন্টু এন। তো আমরা এফবির মান কত 40,000, আর এই সুদের হারে আমরা যদি 9.5% 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.095 আসবে, আর এম হলো মাসিক 12 মাস, আর এখানে এম 12 আর এন হলো 5 বছর। তো এইটা আমরা ক্যালকুলেশন করলে দেখলাম 40,000 টাকা, আর 5 12 60, আর এইটা ক্যালকুলেশন করলে দাঁড়ালে 1.00007। তো এই পাওয়ার 7 যদি আমরা 60 দেই তাহলে আমাদের এটা ক্যালকুলেশন দাঁড়ায় 40,000 ডিভাইড বাই 1.5197336। এটাকে ভাগ করলে আমরা দাঁড়াবো পিবি মানে বর্তমান মূল্য পাবো 26,320.36 টাকা। এ গেল আমাদের শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বার। এইবার আমরা আসি গ নাম্বারে। গ নাম্বার বলা আছে বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়। সমস্যার আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও সূত্র প্রয়োগ করে সঠিক অর্থের বর্তমান মূল্য নিরূপণ করলে। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবা, কারণ তোমরা যদি এটা না বোঝো, অর্থাৎ এইটা যদি তোমরা আমরা যেটা বলি যে ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ না দেখো এবং আমার গাণিতিক সমস্যার কথাগুলি মন দিয়ে যদি না শোনো তাহলে তোমরা লিখলে তোমাদের মধ্যে সৃজনশীলতা আসবে না, আসবে হুবহু কপি করা। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের মধ্যে সৃজনশীলতা আসে। অ্যাসাইনমেন্টে প্রদত্ত সমস্যা আলোকে যথাযথ প্রক্রিয়া ও সূত্র প্রয়োগ করে বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। এখানে নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে টাকা জমা রাখলে অভয় ব্যাংকে বার্ষিক 10% সুদের হার সুদে 10% হারে সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে একবার, যা বার্ষিক বাট্টাকরণকে নির্দেশ করে। অপরদিকে উদয় ব্যাংকে টাকা জমা রাখলে উদয় ব্যাংক মাসিক 9.50% হারে সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে 12 বার সুদ গণনা করা হবে, যা সাধারণত বছরে একাধিকবার বাট্টাকরণকে নির্দেশ করে। নিম্নের সমস্যাগুলো সমাধান করা হলো। তো শিক্ষার্থী বন্ধুরা এটা তো আমরা আলোচনা করেছি, এইটা এখন সমাধান করা হলো। এই যে এখানে আমরা জানি বর্তমান মূল্য মানে পিবি সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস আই পাওয়ার এন, অর্থাৎ এটা হলো মেয়াদ, ঠিক আছে, নাম্বার অফ ইয়ার। তো এখানে এফবি দেখো তোমাদের প্রশ্নে যে এই আমি এখানে আনছি গ নম্বর যেহেতু বলছে, এই দেখো 3 বছর 15 লক্ষ টাকা, অর্থাৎ সে ভবিষ্যৎ মূল্য এখানে 15 লক্ষ টাকা। তো এই যে এফবি 15 লক্ষ টাকা
আই মানে সুদের হার 10%, যদি আমরা 100 দিয়ে ভাগ 0.01, এন 3 বছর, সুতরাং সূত্রের মান বসেই পাই পিবি সমান সমান এখানে এফবি 1,15,00,000 আর পিবি 1 যোগ এই সুদের হার 10% 0.1, আর আমরা এদের এখানে বলা আছে কয় বছর, দেখো 3 বছরে, তাহলে আমাদের যেহেতু মেয়াদ কয় বছর, 3 বছর, তাই আমরা এখানে 3 দিলাম। তো আমরা এটা ক্যালকুলেশন করব এখন, এই 15 লাখের জায়গায় 15 লাখ আর 1 যোগ 0.01 যোগ করলে 1.1 আসবে, পাওয়ার 3, 1.1 রে পাওয়ার 3 দিলে 1.331 দাঁড়ায়, আর 15 লাখ 1.1331 দ্বারা ভাগ করলে আমাদের পাবো 11,26,972.20 টাকা। ক্যালকুলেশন থেকে দেখা যায় যে নিরাপদ লিমিটেড 3 বছর পরে 15 লক্ষ টাকা পেতে চাইলে বর্তমানে অভয় ব্যাংকে 11,26,972.20 টাকা জমা রাখতে হবে। শিক্ষার্থীদের এটি তোমার হুবহু লিখতেই হবে, কারণ যেহেতু এই ব্যাপারে তোমার কোনো কিছু করে না, এখানে তোমার অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটার সমাধান তোমাকে করতে হবে। এক্ষেত্রে তুমি আমি যেভাবে করে দিই এভাবে তুমি হুবহু তোমার খাতায় লিখলেই হবে। এরপরে উদয় ব্যাংকের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু দেখো, উদয় ব্যাংক কি বলছে যে অভয় ব্যাংক 10% চক্রবৃদ্ধি, উদয় ব্যাংক দেবে 9.50% এবং সে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তাহলে বছরে তার চক্রবৃদ্ধি কত হবে, 3 মাস, 3 দিয়ে 12 ভাগ দাও, 3 4 12, তার 4 বার চক্রবৃদ্ধি কয়বার হবে, 4 বার। এটা খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝি, 3 মাসে, 3 মাস আর 1 বছর কয় মাস, 12 মাসে, 12 যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে হবে 4 মাস। তো এটা হবে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি 4 মাস, সেভাবেই আমরা তৈরি করেছি নমুনা উত্তরপত্র। দেখো উদয় ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি পিবি সমান সমান এফবি ডিভাইড বাই 1 প্লাস আই ডিভাইড বাই এম ইন্টু এন, এটা আমি অনেকভাবে ব্যাখ্যা করছি আর করলাম না। এখানে ভবিষ্যৎ মূল্য এফবি আমাদের জানি 15 লক্ষ টাকা, সুদের হার 9.50% অর্থাৎ 9.5%, তাই এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দাঁড়াবে 0.095, আর বছরের চক্রবৃদ্ধির সঙ্গে এই যে আমি আগেই বলেছিলাম 4 বার, অর্থাৎ ত্রৈমাসিক 3 4 12 4 বার, আর বছর যেহেতু 3 বছর তাহলে এন 3। তো আমাদের বর্তমান মূল্য কত হবে, আমরা সূত্রে মান বসাই দেই, আমাদের ভবিষ্যৎ মূল্য ছিল কত, এই যে এফবি 15 লাখ বসাই দিলাম, আর এখানে আমাদের 1 যোগ এখানে আয়ের মান আমরা বসাই দিলাম 0.095, যেটা আমরা এখানে পেয়েছি। এরপরে আমাদের বছর ত্রৈমাসিক আমাদের যে মেয়াদ এম আমরা 4 পেয়েছি, 4 বসাই দিলাম, আর এম ইন্টু এন, এম 4 আর এন হলো 3, এখানে গুণ করে দিলাম। এবার আমরা গুণ করার পর দেখলাম 15 লাখ 1 যোগ 0.2375 এবং পাওয়ার 3 4 12 এবং 15 লাখ এখানে ইকুয়াল টু 1.02375, এই 12কে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা আমাদের এইটার 1-এর লাগে এইটা যোগ করে পেলাম 1 পেলাম। এখন আমরা পরবর্তী কী করব, পাওয়ারের মান বসাবো। পাওয়ার মান বসাইলে আমরা এইটার সাথে এটা পাওয়ার দেবো, পাওয়ার দিলে কী আসবে 1.3253, 15 লাখে 1.3253 দ্বারা ভাগ করলে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পাই, অর্থাৎ 11,31,819.211 টাকা। সুতরাং ভবিষ্যতে 15 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চাইলে বর্তমানে উদয় ব্যাংকে 11,31,819.211 টাকা জমা রাখতে হবে। এবার শিক্ষার্থীরা চলে আসলাম ঘ নাম্বারে। আমাদের ঘ নাম্বার কী বলছে দেখো, অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা। এখানে তোমাকে কি বলেছে, গাণিতিক ফলাফলের ভিত্তিতে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা উত্তরপত্রটি সেভাবেই তৈরি করেছি যাতে করে তোমরা 15 নম্বর পেতে। শিক্ষার্থীবৃন্দ তোমার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। আর শিক্ষার্থীবৃন্দ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না তোমার সকল বন্ধুদের কাছে। তোমার সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু তোমরা এসএসসি পরীক্ষাতে অবশ্যই তোমাদের হাতে একটা ডিভাইস আছে, তোমাদের ফেসবুক আইডি আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সকল গ্রুপে সকল ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তোমরা ভিডিওটি শেয়ার করে দেবা। যেমন করে তুমি উপকৃত হয়েছে ঠিক তেমন করে তোমার অন্যান্য বন্ধুরাও উপকৃত হতে পারে। অর্থের বর্তমান মূল্য বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে অধিক টাকা পাওয়া গেলে সেই প্রকল্পটি বেশি লাভজনক বা বেশি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন প্রকল্পে অল্প টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে বেশি টাকা পাওয়া যাবে, সেই প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য হবে। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ গণাঙ্ক হতে পাই নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে বর্তমানে 11,26,000। এখানে অভয় ব্যাংকে আমরা গ নাম্বারে কী পেয়েছিলাম 11 লক্ষ, কই জন্য আমরা দেখি এখানে একটু
26,972, 11 লক্ষ। তো শিক্ষার্থী 26,972, এখানে 20টা ডাবল এসেছে, আমি কেটে দিই। এই 11,26,900, আমি আবারও ঠিক করি দেখি এখানে গ নম্বর আমরা কী পেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যে 11,972। তো শিক্ষার্থী 972 আসবে এখানে, 972। তাহলে 972.20 টাকা জমা রাখলে ভবিষ্যতে 15 লক্ষ টাকা পাবে। অপরদিকে উদয় ব্যাংকে টাকা রাখতে 11,31,819.211 টাকা, অর্থাৎ অভয় ব্যাংকের চেয়ে উদয় ব্যাংকে 11,26,972.20 বিয়োগ 11,31,819.211, এটা বিয়োগ করলে আমরা পাই 4,847.01 টাকা বেশি রাখতে হবে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি টাকা যে প্রকল্প থেকে পাওয়া যাবে সেই প্রকল্প বেশি লাভজনক। এক্ষেত্রে নিরাপদ লিমিটেডের অভয় ব্যাংকের টাকা জমা রাখা যৌক্তিক হবে, কেননা উদয় ব্যাংকের চেয়ে অভয় ব্যাংক 4,847.11 টাকা কম জমা রাখতে হবে এবং এই টাকা অন্যত্র বিনিয়োগ করার নিরাপদ ব্যাংক লাভবান হতে পারবেন। তো ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিংয়ের তৃতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি তোমাদের তৃতীয় সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টটা দিতে পারিনি, কারণ আমি পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে ছিলাম বা এখনও আছি। আমার ভাতিজা কোভিড প্লাসে আক্রান্ত, বর্তমানে সে ঢাকা হসপিটালে ভর্তি ছিল, যে কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম, তোমাদের ওই ভিডিওটা আমি দিতে পারি নাই। তো তোমরা হতাশ হয়েও না, যেভাবেই হোক আমি তোমাদের এই চতুর্থ সপ্তাহের 3 নং ভিডিওটা দিয়ে দিলাম। তোমরা ভিডিওটা আশা করি তোমাদের অনেক উপকারে আসবে এবং আমি ভিডিওর মধ্যে প্রায় বলে দিয়েছি যে যেহেতু এটা গাণিতিক ব্যাপার, তোমার টাকার পরিমাণ পার্সেন্টেজের পরিমাণ ক এবং ক্ষয়ের ক্ষেত্রে একটু চেঞ্জ করে নিতে পারো, তোমরা অঙ্কটা করে নেবা, তাহলে তোমাদের মধ্যে সৃজনশীলতা আসবে। শুধুমাত্র টাকা আর পার্সেন্টেজটা এবং বছর সংখ্যা এইটুকুই চেঞ্জ করে তোমরা গাণিতিকভাবে সমাধান করে নেবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর সবসময় তোমার চ্যানেলের প্লেলিস্ট, কমিউনিটি এবং ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্ট ফলো করবো, সেখানে আমি প্রতি সপ্তাহে সকল অ্যাসাইনমেন্টের লিঙ্ক দিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি রইল সকলের জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।